ওয়েলকাম টু মাই চ্যানেল বললো পল্লব উইথ ডক্টর পল্লব ব্যানার্জি। কিছুদিন লেখাপড়া থেকে আমরা একটুখানি দূরে ছিলাম, একটুখানি ওয়েট লসের ভিডিও করেছি, কিছু গানের ভিডিও করেছি, মজা হয়ে গেছে। তোমরা একটু ব্রেক পেয়েছো, কিন্তু আবার লেখাপড়ায় আমরা ব্যাক। যাই হোক, বহুত না ইনসাফি হয়, কিন্তু কিছু করবার নেই। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি একজন টিচার এবং আমাকে পড়াতেই হবে। তো যাই হোক, লাস্ট আমরা ক্লাস 10 এবং ক্লাস 12 যে চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে ইভলিউশন। ইভলিউশন সংক্রান্ত 4টে ইম্পর্টেন্ট ডেফিনিশন নিয়ে আমি একটা ক্লাস করেছিলাম। আশা করি সেই ক্লাসটা তোমাদের মনে আছে। যারা যারা দেখোনি তারা অতি অবশ্যই 4 ইম্পর্টেন্ট ডেফিনিশনস অফ ইভলিউশন এই ভিডিওটা আমার চ্যানেলে দেখে নাও। আর যারা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে কিনা আমরা ক্লাস 10 এবং ক্লাস 12 ইম্পর্টেন্ট পার্টগুলো, যেগুলো তোমাদের পরীক্ষায় বারবার করে কোয়েশ্চেন আছে, সেইগুলো নিয়ে আলোচনা করতে পারি এবং যার থেকে তোমরা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। খুব ভালো কথা। তাহলে আজকে আমরা যেটা করব সেটা ইভলিউশন এর বা অভিব্যক্তি বা বিবর্তনের একটা ইন্ট্রোডাক্টরি পার্ট, একটা ইন্ট্রোডাক্টরি লেসন। সেখানে আমরা প্রথমে যেটা লিখেছি সেটা হচ্ছে বেসিক কনসেপ্টস অফ অর্গানিক ইভলিউশন, জৈব অভিব্যক্তি। ইভলিউশন বলতে আমরা যেটাকে বুঝি সেটাকে অনেক সময় আমরা অভিব্যক্তি বলি বা বিবর্তন বলি। কেন সে কথায় পরে আসবো, কিন্তু আপাতত জৈব বিবর্তন, তার এই কনসেপ্টের প্রথম যে লাইনটা, একটা লাইনে যদি জিনিসটাকে টোটালটাকে ব্যাখ্যা করতে হয় তাহলে কি লিখতে হবে? কন্টিনিউটি অফ লাইফ উইথ কনস্ট্যান্ট মডিফিকেশন, অর্থাৎ জীবন চলবে এবং তার সঙ্গে আমাদের মধ্যে কন্টিনিউয়াস মডিফিকেশন হবে, পরিবর্তন হবে, তাই না? তার মানে সোজা কথায় পরিবর্তনের সঙ্গে মানিয়ে জীবনে এগিয়ে যেতে হবে এবং নিজেদের মধ্যে ওই যে সিচুয়েশন গুলোর সঙ্গে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা সেটা অ্যাপ্লাই করতে হবে, নিজেদের আস্তে 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 পরিবর্তিত করতে হবে। কোন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পরিবর্তন করে জীবনে এগিয়ে চলা, এই হচ্ছে ইভলিউশনের মেন কথা। এই ধরনের একটা কথা আমরা ইদানিং খুব শুনছি না, মানসিক চাপ, মানিয়ে নিতে না পারা। ঠিক ধরেছ, সেইটারই লার্জ স্কেল যদি অনেক বড় করে আমরা ব্যাপারটাকে ভাবনা চিন্তা করি তাহলেই সেটা ইভলিউশন। যারা টিকে থাকবে, যারা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাবে, তারা টিকে থাকবে পৃথিবীতে। আর বাকিরা কি হবে? আনফরচুনেটলি তারা এই পৃথিবীতে টিকে থাকতে পারবে না। একজন বিখ্যাত ব্যক্তির মৃত্যু নিয়ে, সেটা একজন ব্যক্তিকে নিয়ে, কিন্তু ইভলিউশন কোনো ব্যক্তি বিশেষের কথা বলছে না। আপাতত ইভলিউশন যেটা বলছে একটি প্রজাতির কথা, অর্থাৎ গোটা মানুষ সম্প্রদায়, সমস্তটা হচ্ছে মানব প্রজাতি। এই মানব প্রজাতি পরিবেশের সঙ্গে পরিবর্তিত পরিস্থিতিতে যদি মানিয়ে চলতে পারে তাহলে মানব প্রজাতি পৃথিবীতে টিকে থাকবে, অথবা টাটা বাই বাই করে চলে যাবে। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য, খুবই শঙ্কা যেটাই করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। দিব্যি চলছিল, 700 কোটি মানুষ পৃথিবীতে দিব্যি বেঁচে পড়তে ছিল, হঠাৎ করে কোথা থেকে টুক করে একটা করোনা ভাইরাস চলে এলো, ত্রাহি রব পড়ে গেল। আবার মানুষ কিন্তু এইটাকে ওভারকাম করবে এবং তারা পৃথিবীতে টিকে থাকবে। সুতরাং ইভলিউশন একটা খুব বড় ব্যাপার। কেবলমাত্র বায়োলজি বা কেবলমাত্র সায়েন্টিফিক জায়গা থেকে আমরা ইভলিউশনকে দেখলে ভুল করব। ইভলিউশন ইজ আ ফিলোসফি। ভালো করে বুঝতে হবে, এটা মুখস্থ করার জিনিস না। সেই জন্য এই যে ইন্ট্রোডাক্টরি ক্লাসগুলো ইভলিউশনের, প্রত্যেকে মন দিয়ে শোনো। ওকে, লেটস স্টার্ট। প্রথম কি বলছে? এভার চেঞ্জিং এনভায়রনমেন্ট। অর্থাৎ এভার চেঞ্জিং এনভায়রনমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে? যে পরিবেশ সদা পরিবর্তনশীল। সবাই জানে, তাই না? তোমরা সেটা লাইভেই দেখতে পাচ্ছ, ঠিক না? পরিবেশ সবসময় পরিবর্তনশীল এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে বা পরিবর্তনশীল পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিয়ে চলবার জন্য আমাদের মধ্যে অনেক ধরনের পরিবর্তন হয়। সেই যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলোকে বলা হয় অ্যাডাপ্টেবিলিটি অর অ্যাডাপ্টেশন। সহজ বাংলায় যাকে বলে অভিযোজন। তাহলে অভিযোজনের সংজ্ঞা আমার আগে ভিডিওয়ে বলা হয়েছিল। অভিযোজন একটা স্থায়ী পরিবর্তন, বলেছিলাম না? খুব ইম্পর্টেন্ট। স্থায়ী পরিবর্তন। কোনটা স্থায়ী পরিবর্তন? যে পরিবর্তনটা বংশ পরম্পরায় সঞ্চারিত হতে পারে। সুতরাং অভিযোজন কখন হবে? যখন সদা পরিবর্তনশীল পরিবেশে আমরা নিজেদের মানিয়ে নেবার জন্য সচেষ্ট হব।
প্রচন্ড গরম আমরা সয়ে নিচ্ছি, খুব ঠান্ডা সয়ে নিচ্ছি, পরীক্ষার আগে প্রচুর পড়তে হয় আমরা মানিয়ে নিচ্ছি, বাবা মার বকুনি মানিয়ে নিচ্ছি। এই গোটা লকডাউনের মধ্যে স্যার বারবার করে ভিডিও করে আমাদের বিরক্ত করছে, তা সত্ত্বেও আমরা মানিয়ে নিচ্ছি, আমরা ভিডিওগুলো দেখে পড়াশোনাটা করবার চেষ্টা করছি। তার কারণ আনফর্চুনেটলি এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে স্কুল করা যাচ্ছে না, কিন্তু লেখাপড়াটা আমাদের করতে হবে টিকে থাকার জন্য। কেন টিকে থাকার জন্য লেখাপড়া করতে হবে? ভারতবর্ষে 130 কোটি জনসংখ্যা, তার মধ্যে আমাদের যদি একটা সামান্য চাকরি, সামান্য উপার্জন জোগাড় করতে হয়, সেইটা অন্যান্য দেশের থেকে কম্পিটিশন অনেক বেশি। যে কারণে অন্যান্য দেশে, যে দেশগুলি জনসংখ্যা অনেক কম, সেখানে প্রাণ যাওয়ার ভয়ও কম, মানে বেশি, এবং তারা প্রাণের ভয়ে ঘরের মধ্যে বসে তারা দিন কাটাতে পারে নিশ্চিন্তে, তার কারণ সেখানে কম্পিটিশন কম। আমাদের দেশে ডোন্ট এক্সপেক্ট দ্যাট অ্যাট অল। আমাদের দেশে এই সমস্ত যা আমাদের চারপাশে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করে আমাদের কেবলমাত্র টিকে থাকার জন্য লড়াই করতে হবে। আমি জানি তোমাদের মধ্যে সেই ক্ষমতা আছে এবং আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছি, তাই না? তুমি দেখো, হঠাৎ করে কোথাও কিছু নেই, করোনা চলে এসেছে, পরিবর্তনশীল। যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে, এবারে কি অবস্থা ভাবো, 3টে পরীক্ষা বাকি, সমস্তটা বন্ধ। এই জিনিস আগে কোনোদিন হয়নি, কিন্তু তারা মানিয়ে নিচ্ছে, ঠিক কিনা? এবং মানিয়ে নেওয়ার জন্য কি করতে হবে? নিজেদের মধ্যে স্থায়ী পরিবর্তন আসছে। অর্থাৎ যদি এই যে এই লকডাউন থেকে আমাদের মধ্যে যা পরিবর্তন হয়েছে, কি কি পরিবর্তন হতে পারে বলবো, সেই পরিবর্তনগুলো যদি অস্থায়ী হয়, তাহলে সেটাকে আমরা কিন্তু অভিযোজন বলতে পারবো না। সেটাকে আমরা কি বলতে পারবো? সেটাকে আমরা বলতে পারবো অ্যাক্লিমাটাইজেশন। আমরা একটা পরিবেশের সঙ্গে টেম্পোরারিলি মানিয়ে নিয়েছিলাম, তারপর সেই পরিবেশ যখন চলে গেল, তখন সেই জ্ঞান আবার সেই কোয়ালিটিটা আমরা হারিয়ে ফেললাম, তাই না? কিন্তু যদি এই লকডাউনে আমাদের মধ্যে এমন কোনো পরিবর্তন এসে থাকে, এই কটা দিনে নাও আসতে পারে, খুব অল্প সময়, তাই না? যদি কিছু এসে থাকে এবং সেটা যদি আমাদের বংশ পরম্পরায় সেই গুণটা, সেই মানিয়ে নেওয়ার ক্ষমতাটা, সেই মনের জোরটা, এটা যদি সঞ্চারিত হয়ে যায়, তাহলে সেটা হয়ে গেল অভিযোজন। এবার তাহলে অভিযোজন মানে কি? কোনো ধরনের স্থায়ী পরিবর্তন। স্থায়ী পরিবর্তন কি কি ক্ষেত্রে হতে পারে? দৈহিক হতে পারে, মানে ফিজিক্যাল হতে পারে, মরফোলজিক্যাল হতে পারে, কিংবা শারীরবৃত্তীয় হতে পারে, ফিজিওলজিক্যাল হতে পারে, কিংবা বিহেভিয়ারাল হতে পারে, ব্যবহারগত বা আচার আচরণগত হতে পারে, বায়োকেমিক্যাল হতে পারে, জেনেটিক হতে পারে, ইকোলজিক্যাল হতে পারে, ইথোলজিক্যাল হতে পারে। তাহলে এত রকমের পরিবর্তন আমাদের কিন্তু হতে পারে। প্রত্যেকটা পরিবর্তনই কিন্তু আমাদের ইভলিউশনের পথে আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। অর্থাৎ আমাদের প্রত্যেক দিনের, প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মুহূর্তে, ছোটখাটো খুঁটিনাটি প্রত্যেকটা যে অভিজ্ঞতা, সেগুলো আমাদের জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমাদের বিবর্তনে বা ইভলিউশনে সাহায্য করছে, তাই না? মাথা চুলকিও না, আমি বায়োলজি পড়াচ্ছি, আমি ফিলোসফির ক্লাস নিচ্ছি। তার মানে কি? জীবন পরিবর্তনই জীবন। পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়াটা আমাদের একটা অদ্ভুত ক্ষমতা, এবং পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিজেদের মধ্যে নতুন নতুন কোয়ালিটি অ্যাড করতে থাকা, সেটাই হচ্ছে অ্যাডাপ্টেশন। এবং এই ধরনের অ্যাডাপ্টেশনের ফলে কি হয়? এত ভেরিয়েশন হয়। একই চ্যালেঞ্জের মোকাবিলা সবাই কিন্তু একরকম ভাবে করে না, তাই না? দেখো, এই যে এতদিন ধরে লকডাউন চলছে, এই এতদিন ধরে লকডাউনে তোমরা কি সবাই একইভাবে দিনগুলো কাটালে? একইভাবে মনটা ভালো রাখলে? না। কেউ হয়তো ভালো রান্না বান্না করেছো, কেউ ভালো করে লেখাপড়া করেছো, কেউ ফ্যামিলির সঙ্গে খুব ভালো সময় কাটিয়েছো, কেউ মন খারাপ করে কাঁদুনি গিয়েছো স্যার কবে স্কুল খুলবে, আর কেউ ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না করে নাচ করেছো। যাই করে থাকো, তোমরা কিন্তু এই লকডাউনের যে পিরিয়ড, এটা অত্যন্ত কঠিন পিরিয়ড, সেটা কাটিয়ে হয়েছে এবং তোমাদের কারোর করোনা সংক্রমণ হয়নি, তোমরা সুস্থ হতো, তোমরা বিজয়ী। এবং এই অ্যাডাপ্টেশন বা অভিযোজন হতে 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 আলটিমেটলি কি হবে? নতুন প্রজাতির উদ্ভব হবে। অর্থাৎ এতই বেশি পরিবর্তন বংশ পরম্পরায় ক্রমশ ক্রমশ জমা হতে হতে এক সময় হয়তো 5000 প্রজন্ম বাদে দেখা যাবে যে 5000 প্রজন্ম আগের যে জীবটা, তার সঙ্গে 5000 প্রজন্ম পরের যে জীবটা, সেই দুটোকে যদি হাইপোথেটিক্যালি পাশাপাশি রাখা যায়, তাহলে এদেরকে কোনো মতেই এক প্রজাতির বলে মনে হবে না। সেটা হচ্ছে অরিজিন অফ নিউ স্পিসিস। তাহলে এইবার এই যে নতুন প্রজাতিগুলো হবে, তাহলে এই নতুন প্রজাতির ক্যারেক্টার গুলো কি হবে? এরা অভিযোজনগত ভাবে বেশি সফল। তাহলে নতুন প্রজাতি যারা, নিউ স্পিসিস আর বেটার অ্যাডাপ্টেড, এবং তারা আরো কিন্তু ফার্দার তাদের মধ্যে অ্যাডাপ্টেশন অ্যাড করতে করতে যাবে। তার ফলে কি হবে? ডাইভার্সিফিকেশন। এইটা তো আমাদের ইভলিউশনের একটা মোটামুটি ভাবে বলতে পারো একটা গোল্ডেন রুল। ডাইভার্সিফিকেশন মানে কি? বৈচিত্র্য, তাই না? দেখো, আমরা সবসময় ইতিহাসে পড়েছি কি
ভারতের কি আছে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে। সেটা শুধু ভারতের ক্ষেত্রে নয়, আমরা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যে কোনো সফল স্পিসিস, যে কোনো সফল প্রজাতি যারা পৃথিবীর বুকে দীর্ঘদিন ধরে টিকে আছে, বহাল তবিয়তে, সেটা আরশোলা হতে পারে, মানুষও হতে পারে। আরশোলা কিন্তু ইভলিউশনের দিক থেকে মানুষের থেকে অনেক বেশি সফল। এখন তারা বহু দীর্ঘদিন ধরে নিজেদের প্রায় অপরিবর্তিত রেখেই পৃথিবীর বুকে আরামসে টিকে আছে। পারমাণবিক বিস্ফোরণ হলেও আরশোলাকে নিশ্চিহ্ন করা যায় না, তারা এতই স্ট্রং। এবং একইভাবে মানুষও কিন্তু বহাল তবিয়তে ছড়িয়ে আছে। এই আরশোলার সঙ্গে মানুষের তুলনা করছি না, কিন্তু তাদের অ্যাবান্ডেন্সের দিকটা বলছি। অ্যাবান্ডেন্স মানে কি, প্রচুর সংখ্যায় আছে। যাই হোক, আমরা আমাদের মধ্যে একটা পপুলেশনের মধ্যে অনেক রকমের বিচিত্র বিচিত্র সব কম্বিনেশন দেখতে পারি। কেউ হয়তো প্রচন্ড গরম সহ্য করতে পারে, শীত সহ্য করতে পারে না। কেউ হয়তো খুব শীত সহ্য করতে পারে, গরম সহ্য করতে পারে না। কেউ হয়তো মাঝামাঝি পরিবেশে ভালো থাকে, কেউ আবার খুব শীত ভালোবাসে, খুব গরম ভালোবাসে, মাঝামাঝি পরিবেশে ছটফট করে মরে যায়। এইরকম বিভিন্ন রকম মানুষ আছে, যে কারণে ঠান্ডার জায়গাতেও মানুষ দেখতে পাই, গরমের জায়গাতেও মানুষ দেখতে পাই, নাতিশীতোষ্ণ আবহাওয়াতেও মানুষকে দেখতে পাই, সেই জন্য মানুষ ছড়িয়ে আছে। সুতরাং যে স্পিসিসের মধ্যে, যে প্রজাতির মধ্যে বিভিন্ন রকমের ক্যারেক্টারের ডাইভার্সিফিকেশন থাকবে, একই প্রজাতির মধ্যে অনেক রকম ডাইভার্সিটি থাকবে, সেইটা ইভলিউশনারি তত বেশি স্টেবল হবে, তারা তত ইভলিউশনে এগিয়ে যেতে পারবে। নেক্সট, এইটা হচ্ছে আমাদের অর্গানিক ইভলিউশনের একটা খুব ইম্পর্টেন্ট। অজীব বা নির্জীব থেকে জীবের উৎপত্তি হলো, তখন আস্তে 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 এককোষী জীবের উৎপন্ন হয়েছে। এবং সেই এককোষী জীবেরা নিজেদের কালক্রমে দীর্ঘ সময় ধরে ক্রমশ ক্রমশ পরিবর্তিত করতে করতে বা তারা পরিবর্তিত হতে হতে কি তৈরি করতে পেরেছে, মোর কমপ্লেক্স, তাই না, এবং মোর ডাইভার্স। দুটো কথা, এক হচ্ছে বেশি জটিল এবং বৈচিত্র্য সম্পন্ন। আজকে আমাদের চারপাশে দাঁড়ালে আমরা প্রচুর প্রজাতি দেখতে পাচ্ছি। কিরকম, ধরো ঘাসই দেখতে পাই অনেক রকম প্রজাতির, জবা গাছ একটা প্রজাতি, নারকল গাছ একটা প্রজাতি, বট গাছ একটা প্রজাতি, মানুষ, গরু, কুকুর, ছাগল, মশা, মাছি, এগুলো সব আলাদা 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 প্রজাতি। এবার এই যে করোনা ভাইরাস, এটা একটা প্রজাতি। এরকম অসংখ্য প্রজাতি, চতুর্দিকে এত প্রজাতির জীব আমাদের মধ্যে রয়েছে। সেই সব কটাকে যদি আমি পিছতে 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 যাই, তাহলে একসময় দেখা যাবে যে সব কটাই কি ছিল, একটা এককোষী জীব ছিল। সেখান থেকে আস্তে আস্তে বহুকোষী হয়েছে, তার মধ্যে কিছু কিছু বহুকোষী হয়নি, তারা এককোষী থেকে গেছে। তাই এটাকে বলে কি, ট্রি অফ লাইফ। সুতরাং আমরা যদি পিছন ফিরে তাকাতে চাই, তাহলে আমরা কি দেখতে পাবো, যে আমাদের সবারই একটা কমন অ্যানসেস্টার রয়েছে। এটাকে সহজে ব্যাখ্যা করার জন্য আমি কিরকম বলতে পারি, মনে করে নাও, এই হচ্ছে হারাধন। তাহলে হারাধনের কয় ছেলে, 10 ছেলে, এরকম এতগুলো ছেলে। এবার এর আরো 3টে সন্তান, সব আলাদা আলাদা প্রজাতি, এর আরো, এখান থেকে আবার বংশধারাটা ক্রমশ ক্রমশ বিস্তৃত হয়েছে, তাই না? তাহলে এইভাবে এক একজনের 2-3টে সন্তান, কেন এক একজনের এতগুলো করে সন্তান হতে পারে। তাহলে এই ডালে যে বসে আছে, এটা মনে করো একটা বর্তমান প্রজাতি, এর কমন, এর যে অ্যানসেস্টার, পূর্বপুরুষ, সে তো আলটিমেটলি এই। আবার এই ডালে যে বসে আছে, তারও কমন অ্যানসেস্টার একটা পয়েন্টে এ, এরও কমন অ্যানসেস্টার একটা পয়েন্টে এ। অর্থাৎ আমরা যদি মানুষ বলো, শিম্পাঞ্জি বলো, গরু, গাধা, তারপরে হচ্ছে তোমার ঘাস, বন, জঙ্গল, করোনা ভাইরাস, আমরা সবাই কিন্তু ভাই ভাই। হ্যাঁ, শুধু সালমান খান গান গেয়েছে হিন্দু মুসলিম ভাই ভাই কে করেগা, হিন্দু ভাই, ওটা নয়। শুধু হিন্দু মুসলিম ভাই ভাই নয়, আমরা সবাই ভাই ভাই। যে মাইগ্রেশন, এটা ইভলিউশনের উপরে, অর্গানিক ইভলিউশনের উপরে একটা খুব বিরাট প্রভাব বিস্তার করে। মাইগ্রেশন মানে কি, একটা জায়গা থেকে, মনে করে নাও এটা হচ্ছে পপুলেশন এ, এখান থেকে কিছু মানুষ চলে গেল পপুলেশন বি তে। তাহলে এই যে ঘটনা, এটাকে বলা হবে এ থেকে বি তে এমিগ্রেশন। ঠিক আছে, মাইগ্রেশনের বাংলা কি, পরিযান। ঠিক আছে, তাহলে কি হলো, এটা মনে করো ভারত, এটা মনে করো আমেরিকা, আর ই হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট, সে কি করলো, ভারত থেকে চাকরি পেয়ে আমেরিকায় চলে গেল, এমিগ্রেট করলো, চলে গেল, এমিগ্রেট করলো। তাহলে এর মধ্যে যে যে ক্যারেক্টার গুলো ছিল, বৈশিষ্ট্যগুলো ছিল, এত ডাইভার্স তো, এর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো ছিল, সে সেইটা নিয়ে আমেরিকায় গেল। এবার সে যদি আমেরিকাতেই থাকে, আমেরিকাতে যদি বিবাহ করে এবং সন্তান সন্ততি যদি আমেরিকায় থাকতে থাকে, তাহলে আমেরিকার মানুষের মধ্যে এর বৈশিষ্ট্যটাও কিন্তু মিশে গেল। বুঝতে পেরেছি? এই জন্য মাইগ্রেশন খুব ইম্পর্টেন্ট। আবার একইভাবে মনে করো বি থেকে কেউ আবার ফিরে এলো, তখন তাকে কি বলবো, ইমিগ্রেশন, তাই না?
যারা যারা প্লেনে যদি কেউ যাতায়াত করে থাকো বা যদি সিনেমা দেখে থাকো, বিশেষ করে প্লেনে যাতায়াত তো সবার সবসময় ঘটে না, কিন্তু সিনেমাতে প্রচুর হিরোরা প্লেনে যায় এবং যখন বিদেশে যায় তখন সেখানে যে দরজাটা দিয়ে ঢোকে তার উপরে দেখবে লেখা থাকে ইমিগ্রেশন। আবার যখন দেশে ফিরে আসে তখন যে জায়গাটা দিয়ে ঢুকে আসে হাতে ব্যাগ ট্যাগ নিয়ে সেখানে লেখা থাকে ইমিগ্রেশন। ইন্টারগ্রেডিং অর্গানিজম। তা স্যার আপনি যে এত কিছু বললেন যে সবাই এক সূত্রে বাঁধা কমন একটা অ্যানসেস্ট্রি রয়েছে, তা সেগুলো প্রমাণ করবো কি করে? একমাত্র সুকুমার রায়ের কিছুটা এই ব্যাপারে বুদ্ধি খাটিয়েছিলেন, প্রমাণ করবার চেষ্টা করেছিলেন। কি বলেছিলেন? হাঁস ছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁস জারু, কেমন তা জানি না। দেখো, হাঁস একটা পাখি, সজারু একটা স্তন্যপায়ী, তাহলে দুজনের মাঝামাঝি যদি কিছু থাকে তাহলে তার নাম কি হয়? হাঁস জারু। ছবিও এঁকে গেছে, মার্ভেলাস মানুষ। ইভলিউশনও তাই বলছে। দেখো কি বলছে, ইন্টারগ্রেডিং অর্গানিজম। তাহলে এই যে ইন্টারগ্রেডিং অর্গানিজম মানে কি, দুটো এখন যে দুটো প্রজাতি রয়েছে, মনে করো কিছু রয়েছে মাছ, কিছু রয়েছে উভচর, তাদের মধ্যখানে নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্যপূর্ণ জীব দেখতে পাওয়ার কথা, যাদের মধ্যে কিছু মাছের বৈশিষ্ট্য থাকবে, কিছু উভচরের বৈশিষ্ট্য থাকবে। তো এই ধরনের কিছু ইন্টারগ্রেডিং অর্গানিজম তাদের সবসময় সচরাচর আমরা দেখতে না পেলেও তার কিন্তু ফসিল আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ প্রক্সিমেট কোয়েশ্চেন কি? হু, হাউ, হোয়াট, ওয়্যার, হোয়েন, আর আলটিমেট কোয়েশ্চেন কি? ওয়াই। এই সমস্ত কিছু কারণে যে আমরা কোথা থেকে এসেছি, এত জীব পৃথিবীতে কিভাবে এলো, এবং মানুষ কেন মানুষ, তাই না, আমরা পৃথিবীতে কি করতে এসেছি, এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই কিন্তু বিজ্ঞানও এগিয়েছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই দর্শন এগিয়েছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই শিল্প সাহিত্য এগিয়েছে, এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই কিন্তু আমাদের সমস্ত লিটারেচার সেটাও এগিয়েছে। সেইটা তুমি তাহলে এই যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে যে পৃথিবীতে অভিব্যক্তি বা বিবর্তন কিভাবে হয়েছে। এটা তো আজকের চিন্তা ভাবনা নয়। বহু প্রাচীনকালে মানুষ যখন গুহায় থাকে তখনকার দিন থেকেও মানুষ চিন্তা ভাবনা শুরু করেছে আমরা কোথা থেকে গেলাম, কিভাবে এলাম। তার সন্তোষজনক উত্তর অনেক সময় পাওয়া যায়নি, এবং তার জন্য তারা নিজেদের মতো করে তাদের কল্পনা প্রয়োগ করে তাদের লেভেলে যা জ্ঞান বিজ্ঞান সেই সময় ছিল, তখন যাদের যেটুকু জ্ঞান ছিল, যা বুঝতে পারতো, সেইটা অনুযায়ী তারা তাদের মতো করে এই সৃষ্টি তত্ত্ব, সৃষ্টি বলাটা আমার খুব মুশকিল, তাই হোক কোথাও না কোথাও তো সৃষ্টি হয়, কিভাবে পৃথিবীতে প্রাণ এসেছে ইত্যাদি ইত্যাদি, সেগুলো নিজেদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। এবং কালক্রমে কি হয়েছে, কালক্রমে সেই ব্যাখ্যাগুলো থেকে থেকেই আমরা বিভিন্ন কি পেয়েছি, মাইথোলজিক্যাল স্টোরিজ পেয়েছি। বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের একটা করে সৃষ্টির তত্ত্ব আছে। যাই হোক, সেইগুলোকে ঠিক সাইন্টিফিক জিনিস দিয়ে তো ব্যাখ্যা করা যায় না, কিন্তু তাও আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে বহুকাল ধরে বিভিন্ন চিন্তাবিদ, দার্শনিক, সাহিত্যিক, শিল্পী এবং অবভিয়াসলি যারা বৈজ্ঞানিক, তারা কিভাবে পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়েছে সেটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন। আজকে আমরা সেইটার একটু ইতিহাস পড়ব। এই রে স্যার, বায়োলজিতে ইতিহাস কেন? দেখো, আমি একটা কথা বলতে পারি, এগুলো তোমাদের মুখস্থ করবার কিছু দরকার নেই, কিন্তু এটা জানা দরকার, তাই না? আমরা এই ইভলিউশন বললেই প্রথমে আমরা কি মনে করি যে ল্যামার্ক এবং ডারউইন এই দুজনের নাম। না, ল্যামার্ক এবং ডারউইন খুব পুরনো মানুষ তো নন, তারা খুব রিসেন্ট, তাই না? কিন্তু তার আগেও তো এই নিয়ে অনেক ভাবনা চিন্তা হয়েছে। ওরিয়েন্টাল চিন্তা ভাবনা এক ধরনের, মানে আমাদের প্রাচ্যের চিন্তা ভাবনা এক ধরনের, পাশ্চাত্যের চিন্তা ভাবনা এক ধরনের, মিডল ইস্টের চিন্তা ভাবনা এক ধরনের। তার মধ্যে সেগুলো সবকটাকে তো আমরা সাইন্টিফিক থিওরি বলতে ধরতে পারবো না। সেই সবকটার একখানে আমি উল্লেখ করেছি, সেটা থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন। কে বলেছিলেন? স্পেনীয় ধর্মযাজক সুয়ারেস। তিনি কোথা থেকে পেয়েছিলেন? তিনি তার অ্যাব্রাহামিক রিলিজিয়ানের যে টেক্সট বুক গুলো রয়েছে সেইখান থেকে তিনি নিয়ে বলেছিলেন যে ঈশ্বর মানে ঈশ্বর এই পৃথিবীকে, মানুষকে এবং অন্যান্য জীবজন্তুকে ওই টোটাল 13 দিনের মধ্যে তৈরি করেছেন, 6 নম্বর দিনের মধ্যে মানুষ তৈরি করেছেন, এবং ইত্যাদি ইত্যাদি। তো এটা কি, এটা হচ্ছে তখনকার দিনে আমি বলতে পারি বিভিন্ন ধর্মের আব্রাহামিক রিলিজিয়ানের যে গল্প বা তাদের যেটা ধর্মবিশ্বাসের মধ্যে যে বক্তব্য রয়েছে সেইটাকে তিনি তখন তুলে ধরতেন। এটা অনেক দিন আগেকার, মানে এই যে ট্র্যাডিশনটা, এটা মনে করো যীশু খ্রিস্টের জন্মের 2000 বছর আগে, তখন থেকে এই ধরনের ধ্যান ধারণা চলে আসছে আস্তে আস্তে মানুষের মধ্যে। মানুষ নিজেদের মতো করে ভেবে নিয়েছে, এবং একজনকে ঈশ্বর বা গড বলে একজনকে ভেবে নিয়েছে যে সবগুলি তৈরি করেছে, এরকম ভেবে নিয়েছে। সবকে প্রমাণ না, সেরকম কিছু নেই। তারপরে গ্রিক, আমরা জানি গ্রিক সাম্রাজ্য একটা সময় প্রচন্ড উন্নতি লাভ করেছিল, এবং সেইখানে থেলেস বলে একজন, এবার বিজ্ঞানী বলবো না দার্শনিক বলবো, বলা খুব মুশকিল, আগেকার দিনে তো এটা ভাগ ভাগ ছিল না। যিনি বিজ্ঞানের সম্বন্ধে ভাবতেন তিনি দর্শনের সম্বন্ধে ভাবতেন, তিনি ছবিও আঁকতেন, তিনি আবার গানও গাইতেন, তিনি পলিটিক্সও করতেন, সবকিছু করতেন। মানে তখনকার দিনের একজন জ্ঞানী ব্যক্তি থেলেস। তিনি বললেন যে
পৃথিবীতে জীবনের উৎপত্তি হয়েছিল জলে। অ্যানাক্সিমেনাস বলে আরেকজন তিনি বললেন না, বায়ুতে। আর অ্যারিস্টটল তিনি বললেন যে পৃথিবীতে সমস্ত এই যে জীবন এবং চতুর্দিকে যে জীবন পরিব্যাপ্ত হয়ে আছে তার পিছনে কাজ করছে একটা ভাইটাল ফোর্স। এবার এই ভাইটাল ফোর্সটা আমাদের এখানে আমরা কি সেটাকে ওরিয়েন্টাল বা প্রাচ্য ধারণায় আমরা সেটাকে কি বলি, আত্মা। সাইন্টিফিক কোন রকমের এভিডেন্স আছে না, কিন্তু তাহলে এগুলোকে আস্তে 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 কিভাবে এই অর্গানিক ইভলিউশনের থিওরিগুলো ইভলভ করছে সেইটা বোঝানোর জন্য হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ। ঠিক আছে, তারপরে প্রি মডার্ন থিওরিজ। প্রথম ফ্রান্সিস বেকন, তিনি বললেন যে পৃথিবীতে পুরনো কিছু ফর্ম থেকে নতুন ফর্ম তৈরি হতে পারে, মানে পুরনো প্রজাতি থেকে পরিবর্তিত হয়ে নতুন প্রজাতি তৈরি হতে পারে। এইটা একটা খুব গ্রাউন্ড ব্রেকিং একটা স্টেটমেন্ট। তার কারণ থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন, সেখানে বলা রয়েছে যে গড যেভাবে পৃথিবীকে এবং সমস্ত অর্গানিজমকে তৈরি করেছে এখনো পর্যন্ত ঠিক সেই রকমই এর কোনো পরিবর্তন ঘটেনি। প্রথম বলা মানে ওয়েস্টার্ন দিকে প্রথম ফ্রান্সিস বেকন বললেন যে না, পুরনো প্রজাতি পরিবর্তিত হয়ে নতুন প্রজাতি হতে পারে। তারপরে আরেকজন উল্লেখযোগ্য ব্যক্তি, তার নাম হচ্ছে ডেমাইলেজ, তিনি বললেন যে অ্যাকোয়াটিক থেকে টেরেস্ট্রিয়াল হতে পারে, যে কথাটা হিন্সকে দিয়েছিলেন থেলেস, তাই না? তারপরে মপোর্শন, তিনি কি বললেন, ইনি প্রথম ফার্স্ট জেনারেল থিওরি অফ ইভলিউশন প্রপোজ করলেন। এটা একটা গ্রাউন্ড ব্রেকিং জিনিস। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত প্রত্যেকে ছোট 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 একটা পার্ট, তাদের চিন্তা ভাবনার মধ্যে ছোট একটা পার্ট, কিভাবে পৃথিবীতে জীব সৃষ্টি হয়েছে, কিভাবে এত জীব আমাদের চারপাশে আছে সেই নিয়ে বক্তব্য রেখেছিলেন। কিন্তু ইনি এই ভদ্রলোক তিনি একটা প্রথম ইভলিউশনের যে একটা থিওরি হতে পারে, কিভাবে পৃথিবীতে প্রাণের উৎপত্তি হলো এবং বিস্তার ঘটলো, সেইটার সম্বন্ধে যেটা থিওরি হতে পারে, সেই থিওরি তিনি প্রথম বিজ্ঞানসম্মত উপায়ে সেটাকে খাড়া করবার চেষ্টা করলেন। তারপরে বনেট, তিনি বললেন এনকেজমেন্ট, এর দুর্দান্ত আইডিয়া। এবার ততদিনে এই সমস্ত সময় মোটামুটি 1615 শতাব্দী, সেই সময় বিজ্ঞানের বেশ খানিকটা অগ্রগতি হয়েছে এবং সেইখানে ওই শুক্রাণু ডিম্বাণু আবিষ্কার হয়ে গেছে। নিষিদ্ধ হওয়ার পর কিভাবে একটা জাইগোট তৈরি হয়, সেখান থেকে ভ্রূণ তৈরি হয়, এই ধারণাগুলো আস্তে আস্তে মানুষ জানতে পেরেছে। কিন্তু একটা কোষ, শুক্রাণু একটা কোষ, ডিম্বাণু একটা কোষ, এই দুটো মিলিত হয়ে একখানা কোষ তৈরি হয়েছে। সেই একখানা কোষ থেকে একটা গোটা মানুষ, যার মধ্যে এত অদ্ভুত অদ্ভুত বৈশিষ্ট্য, সেটা কি করে সেই সম্বন্ধে কোনো রকমের ধারণা ছিল না। সেই জন্য এই বনেট সাহেব বললেন যে প্রত্যেকটা জীবের ভ্রূণের মধ্যে ছোট ছোট খুবড়ি থাকে, তার মধ্যে ছোট ছোট করে এক একটা ক্যারেক্টার থাকে। এবার আস্তে আস্তে সেটা শুধু বৃদ্ধি ঘটে। অবভিয়াসলি ভুল বলেছিলেন, যাই হোক, সেটা কোনো অসুবিধা নেই। বুফো, ফ্রান্সের লোক, তিনি ফার্স্ট এই ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার এই কনসেপ্টটা আনলেন যে কোনো জীব তার জীবদ্দশায় যেটা শেখে সেইটা পরবর্তী প্রজন্মের কাছে সে ছড়িয়ে দিতে পারে বা পরবর্তী প্রজন্মে সেই ক্যারেক্টারটা চলে যেতে পারে। দিস ইজ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে কি? বংশ পরম্পরায় কোনো কিছু পাওয়া। অ্যাকোয়ার্ড ক্যারেক্টার অর্থাৎ যে ক্যারেক্টারটা অর্জন করলো, কে অর্জন করলো? পূর্বপুরুষ। তাহলে পূর্বপুরুষের অর্জন করা কোনো ক্যারেক্টার সেটা বংশ পরম্পরায় সঞ্চালিত হতে পারে। এই যে থিওরিটা, এটা কে প্রথমে এনেছিলেন? বুফো। আমরা কোথায় পড়ি? ল্যামার্ক, তাই না? ল্যামার্ক এখন এসছে, আসেনি, তার কারণ আমরা ল্যামার্ক অব্দি আজকের ক্লাসে ব্যাখ্যা করছি না। আজকের ক্লাসে কি করছি, কিভাবে বিভিন্ন রকম থিওরির মাধ্যমে ইভলিউশনের ব্যাপারটা এসেছে। তারপরে দেখো ইরাসমাস ডারউইন। ডারউইন নামটা তো খুব চেনা, কিন্তু এ ডারউইন সে ডারউইন নয়, তাই না? আমরা যে ডারউইনের নাম জানি সেই ভদ্রলোকের নাম চার্লস রবার্ট ডারউইন, যিনি এই অর্গানিক ইভলিউশন তত্ত্বের মানে জনক বলা যায়। বর্তমানে যে থিওরির ওপর বেস করে টোটাল ইভলিউশনারি বায়োলজি এবং আমাদের টোটাল বায়োলজিক্যাল যে কনসেপ্ট সেইটা আস্তে আস্তে গড়ে উঠছে, সেইটার জনককে ডারউইন। তাহলে ডারউইন তার যে গ্রাউন্ড ব্রেকিং একটা আবিষ্কার, সেটা পেলেন কোথেকে পাওয়া যেতে পারে? কোনো আইডিয়া, সেটা ফটাং করে একটা মানুষের চলে আসে না। ওকে, অ্যাকচুয়ালি যেটা বলা হয় যে আমরা সবকিছু না ডিসকভার করি, রিডিসকভার করি। ডিসকভার কোনো একটা জিনিস পূর্বে হয়তো কেউ বলেছিলেন, সেটাকে আমরা আরেকটু ইলাবোরেট করলাম, আরেকজন আরেকটু বাড়ালেন, ডিসকভার। ওকে, তা দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস এবং এটা জানা অত্যন্ত অত্যন্ত দরকার। আমরা হঠাৎ করে ভাবি যে ডারউইনের আগে কেউ ইভলিউশন নিয়ে ভাবেনি, না, একদম প্রিহিস্টরিক ওয়ার্ল্ড থেকে মানুষ ইভলিউশন নিয়ে ভেবে যাচ্ছে, একটা কন্টিনিউয়াস প্রসেস। তার মধ্যে এই যে ভদ্রলোক ইরাসমাস ডারউইন, ইনি কে জানো? ইনি হচ্ছেন চার্লস ডারউইনের ঠাকুরদা।
হ্যাঁ, চার্লস ডারউইনের ঠাকুরদা তিনি প্রথম ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স এইটাকে বিজ্ঞানসম্মত ভাবে একটা থিওরিতে খাড়া করার চেষ্টা করলেন এবং এর ফলোয়ার হচ্ছে ল্যামার্ক। ক্লিয়ার? সুতরাং ল্যামার্ক হঠাৎ করে ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার এই কনসেপ্ট পাননি। আমি পড়াবো পরে ল্যামার্ক এবং ডারউইনের কনসেপ্ট এবং তাদের পার্থক্য। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা দীর্ঘ লিনিয়েজের পরে ইরাসমাস ডারউইন, ইনি কিন্তু চার্লস ডারউইনের ঠাকুরদা, তিনিও ইভলিউশন নিয়ে কাজ করেছেন। তিনিও বেশ সায়েন্টিফিক ওয়েতে একটা তার ইভলিউশন সংক্রান্ত একটা থিওরি ছিল। এরপরে ল্যামার্ক এসছেন, ল্যামার্কের থিওরি দিয়েছেন। তারপরে এসছেন ডারউইন, এবং ডারউইন কি করেছেন, এই সমস্ত তত্ত্বগুলোকে চুলচেরা বিচার বিশ্লেষণ করে যে তত্ত্বের যেইটা গ্রহণযোগ্য মনে হয়েছে তিনি নিয়েছেন, যেখানটা মনে হয়েছে এটা এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে বিজ্ঞানসম্মত ভাবে, সেটা তিনি ব্যাখ্যাটা করেছেন। করে তিনি অ্যাপোলিনকার প্রচেষ্টা একটা মোটামুটি গ্রহণযোগ্য রূপ আমাদের সামনে এনেছে। এমন নয় যে আমাদের ডারউইনের প্রত্যেকটা কথা অক্ষর অক্ষরে সত্যি বা সেগুলো সবকটাই আমাদের সামনে প্রচুরভাবে প্রমাণ এসে গেছে, না। কিন্তু ডারউইনিয়ান কনসেপ্ট অফ ইভলিউশন এর চেয়ে গ্রহণযোগ্য কোন রকমের থিওরি আমাদের হাতে এখনো পর্যন্ত মজুদ নেই। এবং এই ডারউইনিয়ান যে ইভলিউশনারি থট এর সপক্ষে অনেক প্রমাণ পাওয়া গেছে। সেই জন্য আপাতত বিজ্ঞানীদের কাছে এই ডারউইনিয়ান স্কুল অফ ইভলিউশনারি থটস এইটা হচ্ছে একটা গ্রহণযোগ্য সমাধান। এই যে থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন, এটা তো খ্রিস্টানদের কথা হতে পারে বা জুডাইজমের কথা হতে পারে, কিন্তু হিন্দুরা কি করেছিল? আমাদের হিন্দু ধর্মে এই ইভলিউশন সংক্রান্তে কিছু বলার নেই। দেখো, হিন্দু ধর্মে না দুটো অ্যাসপেক্ট আছে, একটা হচ্ছে শ্রুতি আর একটা হচ্ছে স্মৃতি। শ্রুতি মানে কি? বেদ এবং উপনিষদ। আর স্মৃতি মানে কি? সমস্ত পুরাণ। এবার পুরাণের গল্পগুলো না, ওটা রূপকধর্মী গল্প। পুরাণ মানে গল্প, তার কিন্তু আক্ষরিক অর্থে মানে বিশ্বাস করলে হবে না। ভালো করে মনে রাখবে, এই যে গণেশের হাতির মতো মাথা, ব্লা ব্লা ব্লা, এই সমস্ত কিছু কিন্তু পৌরাণিক গল্প। এই গল্পগুলোর আক্ষরিক অর্থ ধরতে গেলে হবে না। কিরকম? এই গল্পগুলোর মধ্যেই কিন্তু তখনকার দিনে আমাদের ভারতবর্ষের যারা মনীষী, তাদের মনীষার পরিচয় আমরা পাই। খুব সিম্পল একটা আমি এক্সাম্পল দিচ্ছি, আজকের দিনটা ভাববে। এবং এরপর এই ইভলিউশন তো বলেছেন এটা একটা ফিলোসফিক্যাল ব্যাপার, এবং এটা বিভিন্ন মানুষ ভাবে ইভলিউশন পৃথিবীতে কিভাবে হয়েছে এটা কেবলমাত্র বিজ্ঞানীদের জিনিস নয়। কেবলমাত্র বিজ্ঞানীরা এটা নিয়ে কাজ করেন না, এটা নিয়ে শিল্পী, সাহিত্যিক, দার্শনিক প্রত্যেকে কাজ করে। ঠিক সেই রকম তুমি দেখো, আচ্ছা বিষ্ণুর 10 অবতার মনে আছে? কে কে বলতে পারবে বিষ্ণুর 10 অবতার কি? বিষ্ণুর 10 অবতার মৎস্য, কূর্ম, তারপর কি বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, এইভাবে এই অবধি আমরা যাই, তাই তো? তাহলে ফার্স্টে কি? মৎস্য, মাছ, ফিশ। যদি আমরা দেখি, ক্লাস 9 পড়েছো তোমরা? ক্লাস 9-এ কি পড়েছো? প্রথম ভার্টিব্রেট গ্রুপ কারা? ফার্স্ট ভার্টিব্রেট গ্রুপ কারা? মৎস্য, ফিশ। তারপরে কি? কূর্ম। কূর্ম মানে কি? কচ্ছপ। কোথায় গেল? রেপটাইল। তাহলে বিষ্ণু প্রথমে কি হয়ে জন্মালেন? মাছ হয়ে জন্মালেন। তারপরে বিষ্ণু কি হয়ে জন্মালেন? কচ্ছপ হয়ে জন্মালেন, অর্থাৎ রেপটাইলে গেলেন। তারপরে কি হলেন? বরাহ। বরাহ কি? অনুন্নত স্তন্যপায়ী, তাই না? তারপরে কি হলেন? নৃসিংহ। মনে আছে? নৃসিংহ হিরণ্যকশিপুকে কোমরের উপরে ফেলে নখ চিরে রক্তপান করছেন। নৃসিংহ কিরকম? হাফ ম্যান হাফ লায়ন। অর্থাৎ প্রথমে ছিল নিম্ন শ্রেণীর স্তন্যপায়ী প্রাণী, তারপরে হচ্ছে সিংহ, পশুরাজ। পশুরাজ বলি তো একটু উন্নত, এবং তার সঙ্গে মানুষের দিকে যাচ্ছে, একটা ইন্টারমিডিয়েট ক্যারেক্টার, তাই না? নৃসিংহর পরে যে বামন, প্রিহিস্টোরিক। আমরা যদি দেখি মানুষের ইতিহাস, মানুষের বিবর্তনের ইতিহাস যখন পড়বো, তখন দেখবো কি মানুষের পূর্বপুরুষ যেটা পিঠেকান্ত্রপাত ইত্যাদিতে তারা অনেক হাইট শর্ট ছিল, তাই না? তারপরে কে? তারপরে আসছে পরশুরাম। পরশুরামের হাতে কি থাকে? কুঠার, অর্থাৎ হান্টার্স অ্যান্ড গ্যাদারার্স। রামও তাই, রামকে বনবাসে যেতে হয়েছিল, তাই না? তাহলে আস্তে আস্তে, এবং রাম কি? রাজা। পরশুরাম কি? তার আগে স্টেজ, অর্থাৎ আমি বলতে পারি নিয়ান্ডারথাল, গুহাবাসী মানুষ। সেইখান থেকে কি হলো? রাম, একটা মানে বিরাট সাম্রাজ্যের অধীশ্বর। এইভাবে আস্তে 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 ইভলিউশনটা
এসেছে। দেখো এখান থেকে একটা আমরা বলতে পারি না। সুতরাং অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে গল্পের মধ্যে দিয়ে, গল্পের ছলে কিন্তু ভার্টিব্রেট ইভলিউশনের লিনিয়েজটা খুব সুন্দরভাবে আমাদের গল্পের মধ্যে ইঙ্গিতটা দেওয়া আছে। আমরা এভাবে ভাবতে পারি তো? পারি না। আবার দেখো, ঠিক আছে, তোমার যদি পছন্দ না হয়, আমি তোমাদের একটা সিম্পল কথা বলে আজকের ভিডিও শেষ করব। আমরা জানি যে ফসিলের মধ্যে এই ইভলিউশনের যে প্রমাণ হিসেবে ইন্টারগ্রেডিং অর্গানিজমের ফসিল, তার গুরুত্ব খুব বেশি। এবং সেইখানে একটা যুগান্তকারী ফসিল তোমরা প্রত্যেকের বইতে ছবি হয়তো দেখে থাকবে, তার নাম আর্কিওপটেরিক্স। আর্কি মানে প্রাচীন, আর টেরিক্স মানে পাখি। আর্কিওপটেরিক্স এর বৈশিষ্ট্য কি? তার দেহে ঠোঁট আছে, চঞ্চু। পাখির চঞ্চু আছে। চঞ্চুতে কি দাঁত থাকে? পাখির থাকে না। কিন্তু যারা সরীসৃপ প্রাণী তাদের চোয়ালে কি থাকে? দাঁত থাকে। আর্কিওপটেরিক্সের চঞ্চুও আছে, চঞ্চুতে দাঁতও আছে। ওকে, তার দেহে পালকও আছে, ডানা আছে, এবং ডানার সামনে আবার সরীসৃপদের মতো নখযুক্ত আঙুলও আছে। আবার লম্বা লেজও আছে। লেজটা কেবলমাত্র পালক দিয়ে তৈরি নয়, তাদের ভার্টিব্রাল স্ট্রাকচারও রয়েছে। সুতরাং এই আর্কিওপটেরিক্স সেই ফসিলটা একটা সংযোগ রক্ষাকারী প্রাণীর ফসিল হিসেবে ধরা যায়। কি ধরা হয়? রেপটাইল থেকে একদিকে বার্ড ইভলভ করেছে, একদিকে ম্যামাল ইভলভ করেছে। তাহলে রেপটাইল থেকে বার্ড যে ইভলভ করেছে, মানে সরীসৃপ প্রাণী থেকে পক্ষী শ্রেণীর প্রাণীতে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের মধ্যে ধাপের একটা ইন্টারগ্রেডিং অর্গানিজমের ফসিল হচ্ছে আর্কিওপটেরিক্স। মাথা চুলকিও না। তার মানে কি বলেছি? সরীসৃপ এবং পক্ষীর মাঝামাঝি একটা স্তর আর্কিওপটেরিক্সের জীবাশ্ম দিয়ে আমরা তার প্রমাণ পেয়েছি। তা এই রকমের চিন্তা ভাবনা কি কেবলমাত্র সুকুমার রায় করেছেন? হাসছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁসজারু, কেমন এটা জানি না, কিংবা ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। শুনতে খুব অ্যাবসার্ড মনে হয়, তাই না? তো তুমি দেখো, আমরা সবাই জানি গরুরকে ভগবান বিষ্ণুর সারথি। তাহলে সেই গরুরকে কিরকম দেখতে? পক্ষী এবং মানুষ, এদের মাঝামাঝি একটা কল্পিত সংযোগ রক্ষাকারী প্রাণী হচ্ছে গরু। ভাবতে পারি না? আরো দুর্দান্ত একটা জিনিস জানো, গরুরের মায়ের নাম কি? মা আর মাসি, কদ্রু এবং বিনোদা, তারা দুজনে কি? নাগ, সাপ, রেপটাইল। ভালো করে বলি। তাহলে রেপটাইল থেকে গরুর হয়ে মানুষ, রেপটাইল থেকে গরুর হয়ে বিষ্ণুকে যদি আমি ধরি মানুষ, তাহলে রেপটাইল সরীসৃপ, সাপ সরীসৃপ, সেখান থেকে পাখি আর মানুষের মধ্যবর্তী একটা কল্পিত ক্যারেক্টার, যেটা পাওয়া যায়নি পৃথিবীতে সেরকমের কোন রকমের জীবাশ্ম। কিন্তু পুরাণকাররা, যারা পুরাণের গল্পগুলো লিখেছেন, তারাও কিন্তু ইভলিউশন নিয়ে ভেবেছেন, এবং তাদের যে থিওরি, সেই থিওরিকে পুরাণের গল্প হিসাবে আমাদের সামনে প্রেজেন্ট করে গেছে। এখন মডার্ন সায়েন্স যত এগোচ্ছে, আমরা সেই পুরাণের গল্পটা ছেঁকে ছেঁকে তার মধ্যে থেকে কি পাচ্ছি? বিজ্ঞানের সঙ্গে মিলে যায় এমন তথ্য। না পেলেও কোনো অসুবিধা নেই, জাস্ট গল্প হিসেবে এগুলো খুব সুন্দর। অর্থাৎ আমি যেটা তোমাদের বলতে চাইছি, ইভলিউশনকে কেবলমাত্র টেক্সট বুকে আবদ্ধ না রেখে ভাবো। তোমরা যা পড়েছো, যা গল্প শুনেছো, যেভাবে বেড়ে উঠেছো, ইতিহাস, ভূগোল, যে কোনো সাবজেক্টে যা পড়েছো, প্রত্যেকটা জিনিসের মধ্যে তোমরা অ্যাকচুয়ালি কি পড়েছো? মানুষ কি করে বড় হলো, দ্যাট ইজ ইভলিউশন। আর এটার জন্য আমাদের কি করতে হবে? চিন্তা করতে হবে। আমার একজন স্যার বলতেন, থিঙ্কিং ইজ কানেক্টিং থিংস। অত্যন্ত দামি কথা। তোমরা প্রত্যেকে আজকে ইভলিউশনের যে একদম বেসিক কিছু তথ্য তোমাদের সামনে রাখলাম, যাতে ইভলিউশন বা এই বিবর্তন বা অভিব্যক্তি এটা কি বা কেন তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যায়। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং বন্ধুদেরকে বলো আমার চ্যানেল সম্পর্কে।